গতকাল রাতে আমার বন্ধুর বাবাকে চোখের সামনে আস্তে আস্তে পরমেশ্বরের কাছে বিলীন হয়ে যেতে দেখলাম। আস্তে আস্তে দেখলাম কি করে তার প্রাণটা বেরিয়ে গেল এবং তার শরীরটা আস্তে আস্তে শীতল হয়ে গেল। মানুষ যে কীভাবে হারিয়ে যায় সেটা চোখের সামনে দেখলে তবেই উপলব্ধি করা যায়। মৃত্যুটা যে এতটা ভয়ঙ্কর সেটা কোনোদিন আগে উপলব্ধি করিনি। গতকাল রাত 3টের সময় নাগাদ আমার বন্ধুর বাবা মারা যায় এবং মোটামুটি আমাদের চোখের সামনেই এই ঘটনাগুলো ঘটে। এবং যখন এই পরিস্থিতিগুলো দেখি চোখের সামনে তখন শুধু বুকের ভেতরটা হু হু করে উঠছিল আর এত কান্না পাচ্ছিল, বিশ্বাস করো। চোখের সামনে এত কাছ থেকে এরকমভাবে মৃত্যুকে কোনোদিন উপলব্ধি করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা ডায়েরিজে একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। মাঝরাত থেকে প্রায় পুরো রাতটাই আমরা জেগে কাটিয়েছি এবং আস্তে আস্তে কাকু মারা গেলেন চোখের সামনে এবং তার হার্টবিট কিছুতেই পাওয়া গেল না। লাস্টে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হলো, হসপিটাল অ্যাকসেপ্ট করলো না এবং তারপরে তাদের শেষকৃত্য সমাপন করা হয়। যাই হোক, এরপরে আমি আমার ঘরের কাজে লেগেছি একটা একটা করে। মেয়েকে স্কুল পাঠাবার পর মেয়ে চলছে এক্সাম। সারা রাত জাগার পর শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড মাথায় পেন হচ্ছিল, কিন্তু তবুও ঘরের কাজগুলো তো করতে হবে। ওয়াশিং মেশিনে আজকে আমি দিচ্ছি আমার পাপোশগুলো কাচবার জন্য। পাপোশগুলো খুব নোংরা হয়ে আছে, অনেকদিন যাবৎ কাচা হয়নি। আর আজকে যেন কিছুই করতে ইচ্ছা করছে না, খালি শুধু কান্না পাচ্ছে আর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও কাজ তো করতে হবে, কাজ না করলে তো চলবে না। তাই ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়ে এখন ঘরগুলো যে একটু আলো বাতাস ঢুকুক তার জন্য জানলা দরজা খুলে দিলাম। ওরা সবাই বেরিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়ি, ওখানেই কাকুর শেষকৃত্য সমাপন হবে এবং ওদের বাকি কাজকর্ম হবে। এবং ততক্ষণ পর্যন্ত ওখানেই ছিলাম, বান্ধবীর সাথে ছিলাম। মেয়েকে মাঝখানে স্কুল পাঠাই, ওর বাচ্চাটাকে আনি, ওর বাচ্চাটাকে আমার কাছেই রেখেছিলাম। তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটা একটা করে ঘরের কাজ শুরু করি এবং মনে হচ্ছিল যেন একটু শুয়ে পড়ি, একটু শুয়ে ঘুমাই, কিন্তু আবার মনে হচ্ছিল একটু শুয়ে ঘুমালে আর বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবো না। মেয়ে আসবে, মেয়ে এসেই আবার ওর হু হু করে খিদে পাবে, তার জন্য রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো ভাবলাম একবারেই সমস্ত কাজ কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর তারপরে একদম তাড়াতাড়ি খেয়ে পরে একটু শুয়ে রেস্ট নেব, তখনই একবারে ঘুমাবো। যে মানুষটাকে দুদিন আগেই কথা বলে এলাম, একদম সুস্থ ভালো সবল ছিল, চলে ফিরে বেড়াচ্ছিল, হঠাৎ করে তার এমন এক স্ট্রোক হয়ে গেল যে শেষ হয়ে গেল। মানুষের জীবনের কোনো মূল্য নেই, আজ আছে কাল নেই, এখন আছে তখন নেই। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত রাগ ঝামেলা যা আছে সমস্ত কিছু মিটিয়ে ভালোভাবে সবার সাথে ব্যবহার করে এবং সবার সাথে মিলেমিশে থাকা। আজকে আমি আমার যে মানি প্ল্যান্টগুলো রয়েছে তার জলটাকে বার করে সেটাকে আবার রিফিল করলাম এবং সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই জায়গাটাকে আমি এরকমভাবে ডেকোরেট করেছি। এই জায়গাটা দেখলে আমার মনটা ভীষণ শান্তি হয়, বিশ্বাস করো। এখানে মহাদেবও রয়েছে, বুদ্ধদেবও রয়েছে এবং এখানে আমি রিয়েল মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি জায়গাটা, দেখতে যাতে বেশি ভাল লাগে, আকর্ষণীয় হয়ে তোলে। এবং ওই জায়গাটায় তাকালেই না খুব শান্তি লাগে, প্রচণ্ড পিসফুল লাগে, কারণ যেহেতু বুদ্ধদেব রয়েছেন এবং তার দুপাশে পাহাড় থেকে আনা জিনিস দিয়ে সাজিয়েছি, ডেকোরেশন করেছি একদম পিসফুল মতন। এখন বিছানাটা একটু ক্লিন করে নেব, আর বিছানাটা ক্লিন না করা অবধি খুব একটা ভালো লাগে না খুব। আর আমার হাজব্যান্ড ওই অ্যাম্বুলেন্স ডাকা, তারপরে সবাইকে তুলে দেওয়া, এই সমস্ত কাজই একটু ব্যস্ত ছিল। আর আমি এদিকে ছিলাম বান্ধবীর সাথে। তো আমার বর লাস্ট অব্দি হসপিটালে নিয়ে যাওয়া এবং সমস্ত কিছু যা যা করার সমস্ত কিছু করেছে। যাই হোক, এই সমস্ত কিছু করবার পরে ও বেরিয়ে যায় কাজে এবং আমি ঘরের কাজগুলো সারতে থাকি। তো এখানে দেখছি যে আমার ড্রেসিং টেবিলটাতে প্রচুর ধুলো পড়েছে, দুদিন মোছা হয়নি। তো আজকে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি ঘর ঝাড়মোছ করার আগে। টেক এনথুজিয়াস্ট কমেন্ট করেছে যে অসাম ভিডিও, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছে যে প্লিজ ইউজ 4K ভিডিও ফোন। তো আমার কাছে এখন এই মোমেন্টে অ্যাভেলেবেল নেই না, আমার কাছে একটা দামি ক্যামেরা আছে, তবে অত বড় ক্যামেরাটাকে নিয়ে
ভিডিও করা সবসময় এখানে ওখানে লাগিয়ে ভিডিও করা সম্ভব নয়। তবে হ্যাঁ, চেষ্টা করছি একটা ভালো ফোন কেনার। দেখা যাক, যদি সেরকম করতে পারি তো একটা ভালো ফোন কিনবো। তবে আমার চেষ্টা সবসময় ছিল যে আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল আছে সেইটুকু দিয়েই আমি আমার নিজের ট্যালেন্টটা কাজে লাগিয়ে এবং নিজের কাজগুলোকে চারিদিকে সবার সামনে প্রস্ফুটিত করা তোলার, এবং সেটাই সবসময় চেষ্টা রয়েছে এবং সেটাই করে উঠেছি। এরপরে আরও হ্যাঁ, ভালো বেটার করার অবশ্যই চেষ্টা করব, যেরকম তোমরা চাইছো বা যেরকম তোমরা সাজেশন দিচ্ছ। তোমরা পাশে থেকো, তোমরা ভালোবাসা দিও, এইটুকুই बलबार। और एक सब्सक्राइबर ने कमेंट किया है कि आपके घर में हर एक बार क्या हर एक दिन बारिश आंधी आती है क्या? हाँ जी ज़रूर। अभी मौसम ऐसा ही हो गया है कि कभी कभार ही शुरू हो जा रहा है बारिश, कभी भी शुरू हो जा रहा है आंधी। तो इसमें हमारा कोई हाथ नहीं है, कुछ भी नहीं कर सकते। जैसे जैसा सिचुएशन आ रहा है ऐसे ऐसे ही हम शेयर करते जाते हैं आप लोगों के साथ। যাই হোক, অনেক দিন যাবৎ বরবটিগুলো পড়েছিল, কিছুই করে উঠতে পারছিলাম না। বরবটি খেতে আমার অ্যাজ খুব একটা ভালো লাগে না, বাট যেহেতু পড়ে আছে কিছু একটা করতে হবে, তো ভাবলাম একটু আলু দিয়ে বরবটি দিয়ে একটু মাখা মাখা ভাজা হয় সেটা করব আজকে রেসিপির মধ্যে। আর বাকি দেখি আর কি করা যায়। তো আজকে ভাবছি একটু ভেজের মধ্যে কিছু করব, ননভেজ করব না। যদিও লাস্ট মোমেন্টে গিয়ে কি ডিসিশান নেব বা কি চেঞ্জেস করব জানি না, দেখা যাক। তবে বরবটি আলু ভাজাটা করব, তার জন্য বরবটিটা কেটে নিচ্ছি। আমি না কাটিংয়ের ক্ষেত্রে কাঁচিটা ইউজ করি। যে কোনো শাক, বরবটি, তারপর ঢ্যাঁড়স, সেই সমস্তগুলো কাঁচি দিয়ে কাটি, খুব ইজিলি কাটা হয়ে যায়। হ্যাঁ, আরও ধনেপাতা, এই সমস্তগুলো আর কি কাঁচি ইউজ করি সব সময়। কাঁচি, ছিলার আর নাইফ ইউজ করি আমি সমস্ত কাটিংয়ের কাজটা করি, আমার খুব ইজি লাগে। আমি যে কোনোদিন বটি ইউজ করিনি বা ইটু ইউজ করতে পারি না এরকমটা এমনই নয়। আমি কিন্তু যখন আমার ছোট ছিলাম, আমার বাপের বাড়িতে কিন্তু সমানেই বটিতেই কাজ করেছি, বা বিয়ে হওয়ার পরও কিন্তু বটিতেই কাজ করেছি। আমার বাচ্চা হওয়ার পর যখন নিজের আলাদা সংসার হলো তখন আমি এগুলো ইউজ করতে হ্যাবিচুয়েট করলাম, নিজেকে চেঞ্জ করলাম। যেহেতু বাচ্চা খুব ছোট ছিল, আমার সঙ্গে সঙ্গেই থাকতো, হাজব্যান্ড ঘরে থাকতো না, তখন বটির মধ্যে কাজ করতে খুব ভয় লাগতো, মনে হতো যেন লাফিয়ে যদি পড়ে যায়। তার জন্য তখন থেকে হ্যাবিটটা চেঞ্জ করি এবং সেই হ্যাবিটটাই এখনও বজায় রয়েছে। এখন আমার দেখো পাপোশগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো মেলে দিচ্ছি। আর পাপোশগুলো খুব ভালো পরিষ্কার হয়েছে। তবে হ্যাঁ, ওয়াশিং মেশিনে পাপোশ পরিষ্কার করলে ওয়াশিং মেশিনটা খুব নোংরা হয়, আমি তার জন্য খুব একটা ইউজ করি না পাপোশ কাচার ক্ষেত্রে, ওয়াশিং মেশিনটা ইউজ করি না। বাট আজকে মনে হলো যেন সবগুলো একসাথে দিয়ে দিই, আর শরীরটা চলছে না তাই দিয়ে দিলাম, না হলে আমি হাতে কাচাটাই বেশি প্রেফার করি। এখন আমি একটু আয়রনের কাজ করে নেব। আয়রনগুলো আমার বাকি পড়েছিল, আর এখন এত গরম করছে, এত ঘাম দিচ্ছে, মনে হচ্ছে যেন চান করার আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিলেই ভালো হয়। তার জন্য আমি চান করার আগে আয়রনগুলো করে নিচ্ছি, এরপরে চান করতে যাব। আর এর মধ্যেই সময় হয়ে যাবে, মেয়ে চলে আসবে। আমি তার জন্য খুব ছোট তাড়াতাড়ি করার চেষ্টা করছি যে মেয়ে আসার আগে যাতে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, নাহলে এই আয়রন করব, মেয়ে এসে ঠিক আমার কাছে নাচানাচি করবে। আর গরম আয়রনের কাছে বাচ্চা থাকলে খুব ভয় লাগে, মনে হয় যেন এই ছ্যাঁকা লেগে যাবে, এই কিছু হয়ে গেল। আমি আয়রনটা কমপ্লিট করে নিই, তোমরা ততক্ষণ একটা লাইক করে দাও প্লিজ, আর শেয়ার করে দাও ভিডিওটা। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান যাবে এবং তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। আজকে না অনেক দিন পর লাউ মুসুরি করেছি, খুব ইচ্ছা করছিল খেতে। আমি আগে প্রচুর লাউ মুসুরি করতাম, এই সিজনে কিন্তু একবারও করে ওঠা হয়নি, আজকেই প্রথম করলাম লাউ মুসুরি। লাউ মুসুরিটা নিরামিষও ভালো লাগে, আবার আঁশও ভালো লাগে। আমি অবশ্য পেঁয়াজ রসুন দিয়েই করেছি, সেটাই খেতে বেশি ভালোবাসে হাজব্যান্ড মশাই, আমার মেয়েটাও বেশ ভালোবাসে। এবং ফোড়ন দেওয়ার জন্য না আমি একটু গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ইউজ করি। কারি পাতা থাকলে আরও ভালো হয়, কিন্তু কারি পাতা আমার কাছে অ্যাভেলেবেল নেই। ভাবছি একটা কারি পাতার গাছ লাগাবো ছোট, খুব ইচ্ছা আছে, দেখা যাক। একবার লাগিয়েছিলাম আগে, কিন্তু হয়নি ঘরে, সব সময় তো সবটা হয় না। তবে হ্যাঁ, আমার বরের হাতে
কাজ খুব ভালো হয়, আমার হাতে হয় না। যাই হোক, এই করতে করতে দেখো প্রচুর ঘেমে গেছি, ওই ঘামই মুছছিলাম। মানে আয়রন করতে গিয়ে প্রচুর ঘাম হয়। আমি ফুল স্পিডে ফ্যানটাকে দিই না, ফ্যানটা একটু কমিয়ে দিই, কারণ জামা কাপড়গুলো উড়ে গেলে আয়রন করতে অসুবিধা হয়। আর আমার বরের আবার আয়রন একদম পারফেক্ট চাই, একদম দোকানের মতো প্রেস চাই, তাহলে ও খুব পছন্দ করে। তো একটু চাপ দিয়ে দিয়ে আমাকে ওই জন্য করতে হয় আয়রনটা। দেখো কথা বলতে বলতে আমার আয়রনগুলো কমপ্লিট হয়ে গেল, ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ছটাটা চানটা করে আসি, নিয়ে পুজোটা দিয়ে তারপরে লাঞ্চটা বাড়বো। আর লাঞ্চটা বাইরে তোমাদেরকে দেখাবো কি কি আজকে লাঞ্চে করলাম। অ্যাজ ইউজুয়াল আজকে আমার লাঞ্চের মধ্যে রয়েছে স্টিম রাইস, এখানে রয়েছে লাউ মুসুরি, যেমন বললাম নিরামিষ করিনি, পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। আর এই যে বরবটি আলু ভাজা করব বলেছিলাম, ওটা করেছি একটু মাখা মাখা করে। আর এই দুটোর সাথে একটুখানি আঁশ না হলে তো আর খেতে পারবে না, ওরা খেতে ইচ্ছা করবে না, তার জন্য একটু মাছ ঝাল করেছিলাম। মাছ ঝালটা একদমই নিরামিষ মাছ ঝাল বলতে পারো, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, শুধুমাত্র টমেটো আছে আর সর্ষে বাটা আছে। এইভাবে করে দেখতে পারো, এইভাবে মাছ ঝাল খেতে দুর্ধর্ষ টেস্ট হয়, একদম অন্যরকম। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। আর টক দই তো অ্যাজ ইউজুয়াল প্রতিবারই থাকে, টক দই খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। আর একটু আমের চাটনি করেছিলাম, পাকা আমের চাটনি, বেশ টেস্টি হয়েছিল খেতে। আর এই মাছ ঝালটা না সেই পাকা মাছটা নিয়ে এসেছিলো, ওটা দিয়ে করেছিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। দেখা হচ্ছে